তুমি ধৈর্য ধরো, কারণ আল্লাহ সৎ কর্মশীল লোকদের কর্মফল কখনো বিনষ্ট করেন না। সূরা হুদ 115। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ইনশাআল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। রাত পোহালেই ঈদ, তাই আগে থেকে আপনাদের সবার সাথে ঈদের শুভেচ্ছাটা বিনিময় করে নিলাম। ঘড়িতে এখন 4:45 বাজে, তবে এটা কিন্তু ভোর 4:45 না, এটা হচ্ছে বিকেল 4:45। কিন্তু আকাশ এত অন্ধকার হয়ে এসেছে যে মনে হচ্ছে পুরো রাত হয়ে গেছে, গাড়িগুলো যেন হেডলাইট চালিয়ে যাচ্ছে। হঠাৎ করে পুরো আকাশ মেঘাচ্ছন্ন হয়ে অনেক জোরে বাতাস এবং সেই সাথে ঝুম বৃষ্টি। অনেকদিন পরে এরকম ঝুম বৃষ্টি দেখতে পেয়ে কিন্তু খুব ভালো লাগছে। সেই সাথে খুব ঠান্ডা ঠান্ডা শীতল বাতাস ছিল। এখন কিন্তু প্রায় সময় বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু যে ঠান্ডা বাতাসটা পাওয়া সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না। আর এই শীতল ঠান্ডা বাতাস দেওয়া বৃষ্টিটা কিন্তু আরও 2 দিন আগে হয়েছিল। এটা আমার 2 দিন আগের ভিডিও। শুধু যে বৃষ্টি হয়েছে তা কিন্তু না, বাতাসের সাথে সাথে অনেক বেশি বিদ্যুৎ চমকা ছিল, আর সেই সাথে মেঘের গর্জন তো আছেই। মেঘের গর্জনে যেন এখনও খুব ভয় পেয়ে যাই। বৃষ্টির বাতাস পেয়ে আমার নয়নতারাগুলো খুব সুন্দর করে দুলছে। নয়নতারার দোল দেখতে দেখতে আরেকটা জিনিস দেখছিলাম, তা হচ্ছে এই যে গ্রিলে বা তারে এভাবে পানি যখন টপ টপ করে পড়ে বা দ্রুত গাড়ির মতো যায়, দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে। তো এই ভালো লাগা থেকে আরেকটা ভালো লাগার কাজ করতে চলে আসলাম। স্বভাবতই আমি চা খুব কম খাই, তবে আজকে যখন অনেক বৃষ্টি নেমেছে তখন আমার খুব ইচ্ছে করছিল আমি একটু চা বানিয়ে খাই, আর সেই সাথে টাও খাই। তবে টাটা কি ছিল সেটা পরেই বলি। চলুন আপনাদের সাথে নিয়ে চাটা আগে বানিয়ে নিই। এই যে টা, ইচ্ছে করছিল পুরি দিয়ে চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খেতে বা চুবিয়ে চুবিয়ে খেতে। আর হঠাৎ করে যখন ইচ্ছে হলো, ইচ্ছেটাও পূরণ করার ইচ্ছেটাও ছিল, কারণ আমার বাচ্চাদের স্কুল বন্ধ থাকলে আমার রাতের ঘুম আর্লি হোক আর লেট করে হোক কোনো টেনশন নাই, কারণ সকালে যেহেতু ঘুম থেকে ওঠার তেমন কোনো একটা প্যারা থাকে না। তাই ভাবলাম চা খেয়ে যদি আমার ঘুম নষ্ট হয় তো হোক, তারপরেও মনের ইচ্ছাটাকে আজকে একটু প্রাধান্য দেই। আর সেই অনুযায়ী কিন্তু মনের ইচ্ছাটাকে প্রাধান্য দিলাম। নর্মালি আমার হাতে চা কিন্তু খুব বেশি একটা ভালো হয় না। আমার মা, বোন, অতিমা ওদের হাতের চা আমার খুব ভালো লাগে। সেই সাথে আরেকটা ভাবি আছে, সেই ভাবির হাতের চাও খুব মজা। কিন্তু সৌভাগ্যক্রমে আজকের চাটা কিন্তু খুব ভালো হয়েছিল, তাই পুরি দিয়ে খেতে অসম্ভব মজা লাগছিল। আমি যখন বাসায় চা বানাই তখন আমি আর আমার বড় মেয়ে এই 2 জন মিলেই খাই। তো বড় মেয়ের জন্য বানিয়েছি 1 কাপ আর আমার জন্য 1 কাপ। বড় মেয়ে পুরি ছাড়া খাবে, তাই ওকে ওর কাপটা দিয়ে দিলাম, আর আমি আরামায়েশ করে এখন চা দিয়ে পুরি খাবো। পুরি খাওয়া শেষ, এবার চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি কিছু জিনিস কিনেছি সেগুলো। মিস্টার DIYতে গিয়েছিলাম। বিডি ব্লগিং অ্যান্ড কুকিং স্টুডিওর আপু কিন্তু গিয়েছিল। তো ওনার কথা শুনেই কিন্তু আমি গিয়েছি, যেহেতু ওনার এলাকা আমার এলাকা পাশাপাশি। তো ভাবলাম এত প্রশংসা যার শুনেছি তার কাছ থেকে একটু ঘুরে আসি। তো গিয়েছি। হ্যাঁ, মলটা অবশ্য খারাপ না, ওখান থেকে আমি আমার জন্য টুকিটাকি কিছু জিনিসপত্র কিনে নিয়ে এসেছি। এই যে তার ভেতরে এই জিনিসগুলো এনেছি, খুব সামান্য কিছু, কিন্তু এরপরও গিয়েছি যখন খালি হাতে তো আর আসবো না। তো ভাবলাম কিছু ঘরে সাজানোর জন্য কিছু জিনিসপত্র নিয়ে যাই। আমার কাছে কিন্তু প্রতিটা জিনিসই ভালো লেগেছে। আর এই ছুরি ধার করার যে জিনিসটা, এটা কিন্তু আমি কিনিনি, এটা আপনাদের ভাই কিনে নিয়ে এসেছে শপ অ্যান্ড সেফ থেকে, যে কোরবানি ঈদ উপলক্ষে। কারণ ছুরি দিয়ে অনেক কিছু কাটাকাটি করা হয়, আর আমার বাসায় বটি থেকে ছুরিটাই আমি বেশি ইউজ করি, তাই উনি ছুরি ধার করার জন্য কিউট এই যন্ত্রটা নিয়ে এসেছে। এই তো ছিল DIY থেকে আমার কেনা জিনিসপত্র। কেমন লাগলো জানাতে একদম ভুল করবেন না। তো যখন কিনেছি তো ভাবলাম আপাতত যে কোনো একটা জায়গায় ওদের সুন্দর করে রাখি, পরে আমি আমার সুবিধা মতো অন্য কোথাও ট্রান্সফার করব। একটা আপু আমার কাছে জানতে চেয়েছিল ডাল দিয়ে করলে কি এগুলো নষ্ট হয়ে যায় কিনা। ওই যে আমার ডালের যে ফ্লাওয়ার বাসটা আছে সেটা কিন্তু পুরোপুরি নষ্ট হয় নাই, তবে কিছুটা পড়ে গিয়েছে। তো এই কাজ শেষ করে এখন আমি একটু ডিপ ক্লিন করার জন্য চলে এসেছি। এই যে আমার যে ওভেনের যে র্যাকটা আছে, ভাবছি আজকে এটা একটু পরিষ্কার করব। তো উপর থেকে শুরু করলাম পরিষ্কার করা।
উপরেটা তো তেমন ময়লা ছিল না, দেখেছেনই। তবে এটাতে মাইক্রোওভেন রাখি। মাইক্রোওভেনটা ইলেকট্রিক ওভেন থেকে একটু হেভি হয়, আর আমারটা যেহেতু সাইজে অনেক বড়, তো এটাকে বারবার সরিয়ে নেওয়া বা উপরে উঠানো নামানোটা আমার জন্য কষ্টকর ছিল, বিধায় অনেক দিন পরিষ্কার করা হয় না, তাই কিন্তু এত ময়লা হয়ে গিয়েছে। তো ওইটাকে পরিষ্কার করে নিলাম, ভাবলাম এই সেলফটাকে একটু টেনে এটার পেছনের অংশটুকু পরিষ্কার করি। তো আমি কোনো কাজ করব আর আমাদের লুলটু সেখানে আসবে না, তা তো হতেই পারে না। ওর কর্ম সম্পাদন করে যখন চলে গেল, তখন আমি বাকি সবগুলো সেলফ সুন্দর করে পরিষ্কার করে এই যে আবার সব সেট করে নিচ্ছি। আমি যেটা DIY থেকে কিনেছি সেটা দেখলাম এখানে রাখলে বেশ ভালো লাগে, তো এর জন্য এটা এখানে রাখলাম। দেখি কয়দিন থাকে, কারণ লুলটু তো যে কোনো সময় এটা ফেলে দিয়ে ভেঙে ফেলতে পারে, তাই ভয়ে ভয়ে রেখেছি, বাকিটুকু আল্লাহ ভরসা। এই তো এক ঝলকে আমার ওভেন স্ট্যান্ডটা আমি এভাবেই পরিষ্কার করে নিয়েছি। আসলে জিনিসপত্র পরিষ্কার থাকলে কিন্তু খুব ভালো লাগে। তো ওভেন স্ট্যান্ড যেহেতু পরিষ্কার করেছি, পাশে থাকা কফি যে স্ট্যান্ডটা আছে সেটা কেন আর পরিষ্কার করব না, তো ভাবলাম এটাকেও একটু পরিষ্কার করে নেই। আর যেই ভাবা সেই কাজ, শুরু করে দিলাম পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। যে কোনো জিনিস সেট করার আগে আমি কিন্তু বারবার চেঞ্জ করে দেখি, এই ক্ষেত্রে কিন্তু তাই করেছি। সব আপুরা ভাইয়ারা কিন্তু ডিপ ফ্রিজ পরিষ্কার করে ফেলেছেন, সবার ভিডিওতে আমি দেখেছি। আর তানুমানু ব্লগসের ভাইয়া তো খুব সুন্দর করে ডিপ ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছে, দেখে কিন্তু খুব ভালো লেগেছে। আমি যখন এই ডিপ ফ্রিজটা পরিষ্কার করছিলাম তখন কিন্তু আমি ওনার ভিডিওটাই দেখছিলাম, তো ভাবছিলাম যে অদ্ভুত, আমিও ফ্রিজ পরিষ্কার করছি। আর ঠিক সেই মুহূর্তে একটা ভিডিও দেখছি, যে ভিডিওতে ডিপ ফ্রিজ পরিষ্কার করা দেখাচ্ছে। গতকাল রাত্রে আস্তে আস্তে করে আমি আমার এই ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি। অনেক দিন হয় আমি ডিপ ফ্রিজটা ক্লিন করি না, শুধু ডিপ ফ্রিজ না, নর্মাল ফ্রিজটাও তেমনভাবে ক্লিন করা হয়নি। তবে তার থেকে বেশি ময়লা ছিল ডিপ ফ্রিজে, কারণ ডিপ ফ্রিজটা আমার একদমই ক্লিন করা হচ্ছিল না অনেক দিন ধরে। তো এর জন্যই আজকে রেডি হয়ে গেলাম যে না, আমিও আমার ডিপ ফ্রিজটা একটু ক্লিন করে রাখি, যেহেতু রাত পোহালেই ঈদ। সো সেই ক্ষেত্রে আমার কিন্তু উচিত ফ্রিজটাকে একটু অর্গানাইজ করে রাখা, তাহলে সব কিছুতে আমার জন্য অনেক সুবিধা হবে। তো ডিপ ফ্রিজটা আমি ক্লিন করে ফেলেছি, এবার কিন্তু আমার নর্মাল সাইড যেটা, সেটা ক্লিন করার কথা। এই যে দেখুন অবস্থা কি, এটা একদম মেসাকার অবস্থা। তো এটাকেও এখন আস্তে ধীরে করে পরিষ্কার করে নিব। Years later. এই তো ফ্রিজটা পরিষ্কার করে নিলাম। আপনাদের কাছে দেখতে হয়তো মনে হচ্ছে খুব বেশি পার্থক্য নেই পরিষ্কার করার, কিন্তু বিশ্বাস করুন এটার ভিতরে অনেক জিনিস ছিল যেগুলো ফেলে দেওয়ার, সেগুলো সব ফেলে দিয়েছি। আর এই যে ডিপ সাইডটা, আপাতত অনেক কিছু আছে, কিন্তু আগামীকালকে ইনশাল্লাহ রোজা রাখবো, মানে ঈদের আগের দিন রোজা রাখবো। আজকে যখন আমি ভয়েস দিয়েছি তখন কিন্তু এখান থেকে অনেক কিছুই সরিয়ে ফেলা হয়েছে, অনেক কিছুই কমিয়ে ফেলা হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি আমার ফ্রিজের বর্তমান লুকস। আর ডিপ ফ্রিজের ডোরে যে প্যাকেটগুলো দেখছেন, এগুলোতে পেঁয়াজ, রসুন কাটা এবং আদা কুচি করে রাখা আছে, যাতে আমি আমার প্রয়োজন অনুযায়ী এখান থেকে নিয়ে ব্লেন্ড করে বা এমনিতে ইউজ করতে পারি। তারপরে কি ঘুমিয়ে গিয়েছি এর পরের দিন, এটা মানে আজকের ঘটনা এটা। এই যে সব বালতি বোল যা আছে সব বের করেছি, এখানে কিছু দাবটি ছুরি কাঁচি যা আছে সবগুলো বের করে রেখেছি। খালা আস্তে আস্তে সব পরিষ্কার করে দিয়ে গেছে, আর এগুলো আমি একটু ধুয়ে রাখছি, এগুলো ধার করাতে দিব, আজকে এগুলো ধার করাবো। এই যে বটি এগুলো যা আছে সব রেডি করে রাখলাম, ছোট ভাই বড় ভাই সব রেডি। আর এইখানে আমি খালাকে দিয়ে বেশি করে পেঁয়াজ কাটিয়ে রেখেছি। আমার ফ্রিজে কিন্তু ডিপে অলরেডি অনেক পেঁয়াজ আছে,
বাটাও আছে, এরপরে আবার করেছি কারণ যদি লাগে যাতে আমার কোনো ধরনের সমস্যা না হয়। তো কিছুটা পেঁয়াজ আমি ফ্রিজে রেখে দিয়েছি আমার প্রয়োজন অনুযায়ী, আর বাকিটুকু আমি এখন বেরেস্তা করে নিব। এই তো বেরেস্তা হয়ে গেছে। বেরেস্তা করা থাকলে সুবিধা হচ্ছে আপনি আপনার সময়টা অনেক সেভ করতে পারবেন। প্রয়োজন অনুযায়ী যেখানে দরকার সেখানে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন। ঈদের আগে সব কিছু রিফিলের পালা, কারণ যদি সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন আপনার সব কিছু তৈরি তাহলে কিন্তু অনেক ঝটপট হয়ে যাবে। তাছাড়া কোরবানি দেওয়ার পরে কিন্তু মাংস গুছানো নিয়ে অনেক হ্যাসেলে পড়তে হয়, তাছাড়া ভুঁড়িও নেই, তো সব কিছু মিলে একটু ঝামেলা। এর জন্য আগে ভাগে সব কিছু একটু সহজ করে রাখার জন্য আগে থেকে একটু গোছগাছ করে নিচ্ছি। তাই প্রত্যেকটা তেলের বোতলে তেলগুলো ঢেলে নিলাম যাতে করে রান্না করতে গেলে তেল ঢালা নিয়ে কোনো সমস্যায় পড়তে না হয়। তেলের জারগুলো জায়গা মতো রেখে এরপরে শুরু করে দিলাম আদা রসুন পেস্ট করা। এতদিন কিন্তু আমি আদা রসুন ঈদ উপলক্ষে পেস্ট করে নিয়ে আগে থেকে কিছুটা ছিল, আর এখন আরেকটু করে একটু বেশি করে রেখে দিলাম যাতে করে কালকে কোনো ঝামেলা পড়তে না হয়। আর যেহেতু রাত পোহালেই ঈদ, তাই কিন্তু এগুলো সবই এখন নর্মাল ফ্রিজে রাখবো। তো ডিপ ফ্রিজের উপরে এখন কিন্তু আর কোনো প্রেশারই পড়ছে না। সব কাজ গোছগাছ করতে করতে দেখলাম বেরেস্তাগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন এটাতে হালকা একটু চিনি মিক্সড করে তারপরে একটা এয়ারটাইট বক্সে রেখে দিব। তো ঈদের আগের দিন পর্যন্ত এই ছিল আমার টুকিটাকি কাজ। এই কাজ দেখাতে দেখাতে আজকে বিদায় নিয়ে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর উপর ভরসা রাখবেন। সবার ঈদ অনেক ভালো কাটুক, অনেক সুন্দর কাটুক, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, অ্যান্ড ঈদ মুবারক।